নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বিশেষ সংকটময় পরিস্থিতিতে যখন সারা বিশ্ব করোনায় আক্রান্ত, কোভিড-19 ছোবলে ছোবলে একাকার, তখন আমাদের প্রত্যেকেই সুস্থ থাকতে হবে। গৃহে থেকে প্রত্যেকের আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। খুব বেশি দিন নয়, আমরা নিশ্চয়ই জয় করে ফেলতে পারব এই মারণ ব্যাধিকে। আসুন গৃহে থেকে কিছু বিশ্ব সাহিত্য, কিছু মহান সাহিত্য আমরা আলোচনা করি। শুনছেন আমাদের ছোটদের পথের পাঁচালীর পর্বগুলি। পর্ব 19। যাত্রা আরম্ভ হয়। জগৎ নাই, কেহ নাই, শুধু অপু আছে, আর নীলমণি হাজরার যাত্রার দল আছে সামনে। সন্ধ্যার আগে বেহালায় ইমন আলাপ করে ভালো বেহালাদার। পাড়াগাঁয়ের ছেলে কখনো সে ভালো জিনিস শোনে নাই। উদাস করুণ সুরে হঠাৎ মন কেমন করিয়া ওঠে। মনে হয় বাবা এখনো বসিয়া বাড়িতে সেই কি লিখিতেছে। দিদি আসিতে চাহিয়াও আসিতে পারে নাই। প্রথমেই যখন জরির সাজ পোশাক পরিয়া টাঙানো ঝাড় ও কড়ির ডুমের আলো সজ্জিত আসরে রাজা মন্ত্রীর দল আসিতে আরম্ভ করে। অপু মনে মনে ভাবে, এমন সব জিনিস তার বাবা দেখিল না। সবাই তো আসরে আসিয়াছে গ্রামের, তাহাদের পাড়ার কোনো লোক তো বাকি নাই। বাবা কেন এখনো? পালা দ্রুত আসর হইতে থাকে। সেবার সে বালক কীর্তনের দলের যাত্রা শুনিয়াছিল। সে কি আর এই কি! কি সব সাজ, কি সব চেহারা! হঠাৎ পিছন হইতে কে বলে, খোকা, বেশ দেখতে পাচ্ছ তো? তার বাবা কখন আসরে আসিয়া বসিয়াছে অপু জানিতে পারে নাই। বাবার দিকে ফিরিয়া বলে, বাবা, দিদি এসেছে? চিকের মধ্যে বুঝি? মন্ত্রীর গুপ্ত ষড়যন্ত্র যখন রাজা রাজ্যচ্যুত হইয়া স্ত্রী পুত্র লইয়া বনে চলিতেছিল, তখন কাঁদনে সুরে বেহালা সঙ্গীত সঙ্গত হয়। তারপর রাজা করুণ রস বহুক্ষণ জমাইয়া রাখিবার জন্য স্ত্রী পুত্রের হাত ধরিয়া এক পা করিয়া থামেন, আর এক পা অগ্রসর হইতে থাকেন। সত্যিকারের জগতে কোনো বনবাসে গমনোদ্যত রাজা নিতান্ত অপ্রকৃতিস্থ না হইলে একদল লোকের সম্মুখে সেরূপ করে না। বিশ্বস্ত রাজ সেনাপতি রাগে এমন কাঁপেন যে মৃগী রোগগ্রস্ত রোগীর পক্ষেও তাহা হিংসার বিষয় হইবার কথা। অপু অপলোক চোখে চাহিয়া বসিয়া থাকে, মুগ্ধ বিস্মিত হইয়া যায়। এমন তো কখনো সে দেখে নাই। তারপর কোথায় চলিয়া গিয়াছেন রাজা, কোথায় গিয়াছেন রানী? ঘন নিবিড় বনে শুধু রাজপুত্র অজয় ও রাজকুমারী ইন্দুলেখা ভাই বোন ঘুরিয়া বেড়ায়। কেউ নাই যে তাহাদের মুখের দিকে চায়, কেউ নাই যে নির্জন বনে তাহাদের পথ দেখাইয়া লইয়া চলে। ছোট ভাইয়ের জন্য ফল আনিতে একটু দূরে চলিয়া যায় ইন্দুলেখা, আর ইন্দুলেখা ফিরে না। অজয় মনের মধ্যে বোনকে খুঁজিয়া বেড়ায়। তারপর নদীর ধারে হঠাৎ খুঁজিয়া পায় ইন্দুলেখার মৃতদেহ। ক্ষুধার তাড়নায় বিষফল খাইয়া সে মরিয়া গিয়াছে। অজয়ের করুণ গান, কোথা ছেড়ে গেলি এবং কান্তারে, প্রাণ ও প্রিয় প্রাণ সাথী রে, শুনিয়া অপু এতক্ষণ মুগ্ধ চোখে চাহিয়াছিল, আর থাকিতে পারে না, ফুলিয়া ফুলিয়া কাঁদে। কলিঙ্গরাজের সহিত বিচিত্রকেতুর যুদ্ধে তলোয়ারের খেলা কি যায় বুঝি ঝাড়গুলো উড়া হয়? নয়তো কোন হতভাগ্য দর্শকের চোখ দুটি বা যায়, রব ওঠে, ঝাড় সামলে, ঝাড় সামলে, কিন্তু অদ্ভুত যুদ্ধ কৌশল সব বাঁচাইয়া চলে। ধন্য বিচিত্রকেতু। মধ্যে অনেকক্ষণ ধরিয়া জুড়ি দীর্ঘ গান ও বেহালায় কসরত এর সময় অপুকে তাহার বাবা ডাকিয়া বলে, ঘুম পাচ্ছে? বাড়ি যাবে খোকা? ঘুম? সর্বনাশ, না, সে বাড়ি যাইবে না। বাহিরে ডাকিয়া তাহার বাবা বলে, এই দুটো পয়সা রাখো বাবা, কিছু কিনে খেও, আমি বাড়ি গেলাম। অপুর ইচ্ছা হয় সে এক পয়সাও পান কিনিয়া খাইবে। পানের দোকানের কাছে গিয়ে অত্যন্ত কিসের ভিড় দেখিয়া অগ্রসর হইয়া দেখে অবাক কাণ্ড। সেনাপতি বিচিত্রকেতু হাতিয়ার বন্ধ অবস্থায় বার্ডসাই কিনিয়া ধরাইতেছেন। তাহাকে হিরিয়া
রথযাত্রার ভিড়। আশ্চর্যের ওপর আশ্চর্য। রাজকুমার অজয় কোথা হইতে আসিয়া বিচিত্র কেতুর কনুই এর হাত দিয়া বলিল, এক পয়সার পান খাও না কিশোরীদা। রাজপুত্রের প্রতি সেনাপতির বিশ্বস্ততার নিদর্শন দেখা গেল না। হাত ঝাড়া দিয়া বলিল, যাহ, অত পয়সা নেই। ওবেলা সাবানখানা যে দুজনে মাখলে, আমাকে কি দিয়ে বলেছিলে? রাজপুত্র পুনরায় বলিল, খাওয়াও না কিশোরীদা, আমি বুঝি কখনো কিছু দিইনি তোমাকে? বিচিত্রকেতু হাত ছাড়াইয়া চলিয়া গেল। অপুর সমবয়সী হইবে, টুকটুকে বেশ দেখিতে, গানের গলা বড় সুন্দর। অপু মুগ্ধ হইয়া তাহার দিকে চাহিয়া থাকে, বড় ইচ্ছা হয় আলাপ করিতে। হঠাৎ সে কিসের টানে সাহসী হইয়া আগাইয়া যায়, একটু লজ্জার সঙ্গে বলে, পান খাবে? অজয় একটু অবাক হয়, বলে, তুমি খাওয়াবে? নিয়ে এসো না। দুজনে ভাব হইয়া যায়। ভাব বলিলে ভুল হয়, অপু মুগ্ধ অভিভূত হইয়া যায়। ইহাকেই সে একদিন মনে মনে চাহিয়া আসিয়াছে, এই রাজপুত্র অজয়কে। তাহার মায়ের শত রূপ কথার কাহিনীর মধ্যে দিয়া শৈশবের শত স্বপ্নময়ী মুগ্ধ কল্পনার করে তাহার প্রাণ ইহাকেই চাহিয়াছে। এই চোখ, এই মুখ, এই গলার স্বর, ঠিক সে যাহা চায় তাহাই। অজয় জিজ্ঞাসা করে, তোমাদের বাড়ি কোথায় ভাই? আমাকে একজনের বাড়ি খেতে দিয়েছে, বড্ড বেলায় খেতে দেয়। তোমাদের বাড়িতে খায় কে? খুশিতে অপুর সারা গা কেমন করে, বলে, ভাই, আমাদের বাড়িতে একজন খেতে যায়, সে আজ দেখলাম ঢোলক বাজাচ্ছে, তুমি কাল থেকে যেও, আমি এসে ডেকে নিয়ে যাব। ঢোলকওয়ালাকে না হয় তুমি যে বাড়িতে আগে খেতে সেখানে খাবে, সেখানে যাবে। খানিক্ষণ দুজনে এদিক ওদিক বেড়াইবার পর অজয় বলে, আমি যাই ভাই, শেষ সিনে আমার গান আছে, আমার পাঠ কেমন লাগছে তোমার? শেষ রাত্রে যাত্রা ভাঙিলে অপু বাড়ি আসে। পথে আসিতে আসিতে যে যেখানে কথা বলে তাহার মনে হয় যাত্রার একটো হইতেছে। বাড়িতে তাহার দিদি বলে, ও অপু, কেমন যাত্রা শুনলি? অপুর মনে হয় গভীর জনশূন্য বনের মধ্যে রাজকুমারী ইন্দুলেখা কি বলিয়া উঠিল। কিসের যে ঘোর তাহাকে পাইয়া বসিয়াছে। মহা খুশির সহিত সে বলে, কাল থেকে অজয় যে সেজেছিল মা, সে আমাদের বাড়ি খেতে আসবে। তাহার মা বলে, দুজনে খাবে? দুজনকে কোত্থেকে দেবো? বলে, না, একজন তো চলে যাবে, শুধু অজয় খাবে। দুর্গা বলে, কেমন যাত্রা রে অপু, এমন কখনো দেখিনি। কেমন গান করলে যখন সেই রাজকন্যা মরে গেল। অপুর তো রাত্রে ঘুমের ঘরে চারিদিকে যেন বেহালা সঙ্গীত হয়। ভোর হইলে একটু বেলায় তাহার ঘুম ভাঙে। শেষ রাত্রে ঘুমাই দিয়েছে, তৃপ্তির সঙ্গে ঘুম হয় নাই। সূর্যের তীক্ষ্ণ আলোর চোখে যেন সূঁচ বেঁধে, চোখে জল দিলে জ্বালা করে। কিন্তু তাহার কানে একটা বেহালা ঢোল মন্দিরার ঐকতান বাজনা এখনো যেন বাজিতেছে। তখনও যেন সে যাত্রার আসরে বসিয়া আছে। ঘাটের পথে যাইতে পাড়ার মেয়েরা কথা বলিতে বলিতে যাইতেছে। অপুর মনে হইল, কেহ ধীরাবতী, কেহ কলিঙ্গ দেশের মহারানী, কেহ রাজপুত্র অজয়ের মা বসুমতী। দিদির প্রতি কথায় হাত পা নাড়ার ভঙ্গিতে রাজকন্যা ইন্দুলেখা যেন মাখানো। কাল যে ইন্দুলেখা সাজিয়াছিল তাহাকে মানাই না ছিল মন্দ নয়, কিন্তু মনে মনে রাজকন্যা ইন্দুলেখার যে প্রতিমা করিয়া উঠিয়াছে, তাহা তাহার দিদিকে লইয়া, ওই রকম গায়ের রং, তেমনি বড় বড় চোখ, অমনি সুন্দর মুখ, অমনি সুন্দর চুল। ইন্দুলেখা তাহার সকল করুণা স্নেহ মাধুরী লইয়া কোনো সেকালের দেশের অতীত জীবনের পরে আবার তাহার দিদি হইয়া যেন ফিরিয়া আসিয়াছে। কাল তাই ইন্দুলেখার কথায় ভঙ্গিতে প্রতি পদক্ষেপে দিদি যেন ফুটিয়া বাহির হইতেছিল। যখন গভীর বনে সে শত স্নেহে ছোট ভাইকে জড়াইয়া ধরিয়া রাখিয়াছিল, তাহাকে খাওয়াইবার জন্য ফল আহরণ করিতে গিয়া এক নির্জন বনের মধ্যেই হারাইয়া গেল, সেই একদিনের মাকাল ফলের ঘটনাটাই অপুর ক্রমাগত মনে হইতেছিল। দুপুরবেলা খাইবার জন্য অপু গিয়া অজয়কে ডাকিয়া আনিল। তাহার মা দুজনকে এক জায়গায় খাইতে দিয়া অজয়ের পরিচয় জানিতে বসিল। সে ব্রাহ্মণের ছেলে, তাহার কেহ নাই। এক মাসি তাহাকে মানুষ করিয়াছিল, সেও মরিয়া গিয়াছে। আজ বছরখানেক যাত্রার দলের সঙ্গে কাজ করিতেছে। সর্বজয়ার ছেলেটির ওপর খুব স্নেহ হইল।
বারবার জিজ্ঞাসা করিয়া তাহাকে খাওয়াইল। খাওয়াইবার উপকরণ বেশি কিছু নাই, তবু ছেলেটি খুব খুশির সঙ্গে খাইল। তারপর দুর্গা আমাকে চুপি চুপি বলিল, মা, ওকে সেই কালকের গানটা গাইতে বলো না। সেই কথা ছেড়ে এলি এবং কান্তারে, প্রাণ প্রিয় প্রাণ সাথীরে। অজয় গলা ছাড়িয়া গানটি ধরিল। অপু মুগ্ধ হইয়া গেল। সর্বজয়া চোখের পাতা ভিজিয়া আসিল। আহা, এমন ছেলের মা নাই। তাহার ওপর সে গানও গাহিল। সর্বজয়া বলিল, বিকেলে মুড়ি ভাজব, তখন অবশ্য এসে মুড়ি দুটো খেয়ে যেও। লজ্জা করো না যেন, যখন খুশি আসবে, আপনার বাড়ির মতো, বুঝলে? অপু তাহাকে সঙ্গে করিয়া নদীর ধারের দিকে বেড়াইতে গেল। সেখানে অজয় বলিল, ভাই, তোমার তো গলা মিষ্টি, একটা গান গাও না। অপু খুব ইচ্ছা হইল যে ইহার কাছে গান গাহিয়া সে বাহাদুরি লইবে, কিন্তু বড় ভয় করে। সে একজন যাত্রাদলের ছেলে, এর কাছে তার গান গাওয়া। নদীর ধারে বড় শিমুল গাছটার তলায় চলতির পথ হইতে কিছু দূরে বাঁশ ছোপের আড়ালে দুজন বসে। অপু অনেক কষ্টে লজ্জা কাটাইয়া একটা গান করে, শ্রীচরণে ভার, একবার গা তুলো হে অনন্য। দাসুরায়ের পাঁচালীর গান বাবার মুখে শুনিয়া সে শিখিয়া লইয়াছে। অজয় অবাক হইয়া বলে, তোমার এমন গলা ভাই, তা তুমি গান গাও না কেন? আর একটা গাও। অপু উৎসাহিত হইয়া আর একটা গান ধরে। খোয়ার পাশে বসে সে মন ডুবল বেলা খেয়ায় ধরে। তাহার দিদি কোথা হইতে শিখিয়া আসিয়া গাহিত। সুরটা বড় ভালো লাগায় অপু তাহার কাজ হইতে শিখিয়াছিল। বাড়িতে কেহ না থাকিলে মাঝে মাঝে গানটা তাহারা দুজনে গাহিয়া থাকে। গান শেষ হইলে অজয় প্রশংসায় উচ্ছ্বসিত হইয়া বলিল, এমন গলা থাকলে যে কোনো দলে ঢুকলে 15 টাকা করে মাইনে সেধে দেবে বলছি তোমায়। এর ওপর একটু যদি শেখো। বাড়িতে কেহ না থাকিলে দিদির সামনে গাহিয়া অপু কতদিন দিদিকে জিজ্ঞাসা করিয়েছে, হ্যাঁ রে দিদি, আমার গলা আছে, গান হবে? দিদি তাহাকে বারবার আশ্বাস দিয়া বলিয়াছে, কিন্তু দিদির আশ্বাস যতই আশাপ্রদ হইউক, আজ একজন সঙ্গীত দক্ষ খাস যাত্রার দলের নামকরা মেডেলওয়ালা গায়কের মুখে এই প্রশংসার কথা শুনিয়া আনন্দে অপু কি বলিয়া উত্তর করিবে ঠাওর করিতে পারিল না। বলিল, তোমার ওই গানটা আমায় শেখাও না। তারপর দুইজনে গলা মিশাইয়া সে গানটা গাহিল। অনেকক্ষণ হইয়া গেল। নদী বাহিয়া ছপ ছপ করিয়া নৌকা চলিতেছে। নদীর পাড়ের নিচে জলের ধারে একজন কি খুঁজিয়া বেড়াইতেছে। অজয় বলিল, কি খুঁজছ ভাই? অপু বলিল, ও ব্যাঙাচি খুঁজছে, ছিপে মাছ ধরবে। তারপর বলিল, আচ্ছা ভাই, তুমি আমাদের এখানে থাকো না কেন? যেও না, কোথাও থাকবে? অমন চোখ, অমন মিষ্টি গলার সুর, তাহার উপর অপুর কাছে সে রাজপুত্র অজয়। কোনো বনে ফিরিতে অসহায় ছন ছাড়া রূপবান রাজার ছেলের সঙ্গে হঠাৎ দেখা হইয়া ভাব হইয়া গিয়াছে। চিরজন্মের বন্ধু, আর তাহাকে কি কি করিয়া ছাড়া যায়? অজয়ও অনেক মনের কথা বলিয়া ফেলিল। এমন সাথী তাহার আর জোটে নাই। সে প্রায় 40 টাকা জমাইয়াছে। আর একটু বড় হইলে সে দল ছাড়িয়া দিবে। অধিকারী বড় মারে। সে আশুতোষ পালের দলে যাইবে, সেখানে বড় সুখ। রোজ রাত্রে লুচি না খাইলে 3 পয়সা খোরাকি দেয়। এই দল ছাড়িলে সে আবার অপুদের বাড়ি আসিবে ও সেই সময় কিছুদিন থাকিবে। বৈকালের কিছু আগে অজয় বলিল, চলো ভাই, আজ আবার এক্ষুনি আসর হবে, সকাল সকাল ফিরি। যদি পরশুরামের দর্পসংহার হয় তবে আমি নিয়তি সাজব। দেখো কেমন একটা গান আছে। আরও 3 দিন যাত্রা হইল। গ্রাম শুদ্ধ লোকের মুখে যাত্রা ছাড়ার কোনো কথা নাই। পথে ঘাটে মাঠে নৌকায় মাঝি নৌকা বাহিতে বাহিতে, রাখাল গরু চড়াইতে চড়াইতে যাত্রার পালায় নতুন শেখা গান গায়। গ্রামের মেয়েরা দলের ছেলেদের বাড়ি ডাকাইয়া তাহার যে গান ভালো লাগিয়াছে তাহার মুখে সে গান ফরমাইশ করিয়া শুনিতে লাগিলেন। অপু আরও 3-4টা শিখিয়া ফেলিল। একদিন সে যাত্রার দলের বাসায় অজয়ের সঙ্গে ফিরিতেছে। সেখানে তাহাকে দলের সকলে মিলিয়া ধরিল, তাহাকে একটা গান গাইতে হইবে। সেখানে সকলে অজয়ের মুখে শুনিয়াছে যে সে খুব ভালো গান গাইতে পারে। অপু বহু সাধ্য সাধনার পর নিজের বিদ্যা ভালো করিয়া জাহির করিবার খাতিরে একটা গান ধরিয়া ফেলিল। সকলে তাহাকে ধরিয়া অধিকারীর নিকট লইয়া গেল।
সেখানেও তাহাকে একটি গান গাইতে হইল। অধিকারী কালো রঙের ভুঁড়িওয়ালা লোক আসরে জুড়ি সাজিয়া গান ধরে, গান শুনিয়া বলিল, এসো না খোকা, দলে আসবে। অপুর বুকখানা আনন্দে ও গর্বে 10 হাত হইল। আরও সকলে মিলিয়া তাহাকে ধরে, এসো চলে, তোমাকে আমাদের দলে নিয়ে যাই। অপুর তো ইচ্ছা সে এখনই যায়। দলে, যাত্রার দলে কাজ করা মনুষ্য জীবনের চরম উদ্দেশ্য, সে কথা এতদিন সে কেহ জানিত না। ইহাই তো আশ্চর্যের বিষয়। সে গোপনে অজয়কে বলিল, আচ্ছা ভাই, এখন যদি আমি তোমাদের দলে যাই, আমাকে কি সাজতে দেবে? অজয় বলিল, এখন এই সখী টখী কি বালকের পাঠ এইরকম, তারপর ভালো করে শিখলে। অপু সখী সাজিতে চায় না। জরির মুকুট মাথায় সে সেনাপতি সাজিয়া তলোয়ার ঝুলাইবে, যুদ্ধ করিবে, বড় হইলে সে যাত্রার দলে যাইবেই, উহাই তাহার জীবনের ধ্রুব লক্ষ্য। দিন পাঁচেক পরে দলের যাত্রা রওনা শেষ হইয়া গেলে তাহারা রওনা হইয়া গেল। অজয় বাড়ির ছেলের মতো যখন তখন আসিত যাইত। এই কয়দিনে সে যেন অপুরই আর এক ভাই হইয়া পড়িয়াছিল। অপুরই বয়সী ছোট ছেলে, সংসারে কেহ নাই শুনিয়া সর্বজয়া তাহাকে এ কয়দিনে অপুর মতো যত্ন করিয়াছে। দুর্গাও তাহাকে আপন ভাইয়ের চোখে দেখিয়াছে, তাহার কাছে গান শিখিয়া লইয়াছে, কত গল্প শুনাইয়াছে। তিনজনে মিলিয়া উঠানে বড় ঘর আঁকিয়া গঙ্গা যমুনা ঘিরিয়াছে। যাইবার সময় জোর করিয়া বেশি খাইতে বাধ্য করিয়াছে। যাত্রা দলে থাকে, কে কোথায় দেখে, কোথায় শোয়, কি খায়, আহা বলিবার কেহ নাই। গৃহ সংসারের যে স্নেহস্পর্শ বোধহয় জন্মাবধেই তাহার ভাগ্যে ঘটে নাই। অপ্রত্যাশিতভাবে তাহার স্বাদ লাভ করিয়া লোভীর মতো সে কিছুতেই ছাড়িয়া যাইতে চাহিতেছিল না। যাইবার সময় সে হঠাৎ পুঁটুলি খুলিয়া কষ্টে সঞ্চিত 5টি টাকা বাহির করিয়া সর্বজয়ার হাতে দিতে গেল। একটু লজ্জা সুরে বলিল, এই 5টা টাকা দিয়ে দিদির বিয়ের সময় একখানা ভালো কাপড়। সর্বজয়া বলিল, না না বাবা, তুমি মুখে বললে এই খুব ভালো, টাকা দিতে হবে না। তোমার এখন টাকার কত দরকার, বিয়ে থাওয়া করে সংসারী হতে হবে। তবু সে কিছুতেই ছাড়ে না। অনেক বুঝাইয়া তবে তাহাকে নিরস্ত করিতে হইল। তাহার পর সকলে বাড়ির দরজার সামনে খানিকটা পথ পর্যন্ত তাহাকে আগাইয়া দিতে আসিল। যাইবার সময় সে বারবার বলিয়া গেল, দিদির বিয়ের সময় অবশ্য করিয়া তাহাকে যেন পত্র দেওয়া হয়। গাবতলা ছায়ায় ছায়ায় তাহার সুকুমার বালক মূর্তি ভাঁট শ্যাওড়া ঝোপের আড়ালে অদৃশ্য হইয়া গেলে হঠাৎ সর্বজয়ার মনে হইল, বড্ডে ছেলে মানুষ, আহা, এই বয়সে বেরিয়েছে, নিজের রোজগার নিজে করতে। অপুর প্রথম প্রথম যখন হরিহর কাশী হইতে আসিল, তখন সকলে বলিত তাহার ভবিষ্যৎ বড় উজ্জ্বল। এ অঞ্চলে ওরকম বিদ্যা শিখিয়া কেহ আসে নাই। তাহার বিদ্যা সুখ্যাতি সকলের মুখে ছিল। সকলে বলিত সে এইবার একটা কিছু করিবে। সর্বজয়াও ভাবিত শীঘ্রই উহারা তাহার স্বামীকে ডাকাইয়া একটা ভালো চাকুরি দিবে। মাসের পরে মাস, বৎসরের পরে বৎসর করিয়া বহুকাল চলিয়া গেল। অন্ধরাত্রির মাথায় কোনো জরির পোশাক পরা ঘোড়সওয়ার শোভাপণ্ডিত পদের নিয়োগপত্র লইয়া ছুটিয়া আসল না, বা আরব্য উপন্যাসের দৈত্য কোনো মণিখচিত মায়াপ্রাসাদ আকাশ বাহিয়া উড়াইয়া আনিয়া তাহাদের ভাঙা ঘরে বসাইয়া দিয়া গেল না। বরং সে ঘরের পোকা কাটা বরাট কবাট দিন দিন আরো জীর্ণ হইতে চলিল। কড়িকাঠ আর ঝুলিয়া পড়িতে চাহিল। আগে যাও বা ছিল তাও আর সব থাকিতেছে না। তবু সে একেবারে আশা ছাড়ে নাই। হরিহরও বিদেশ হইতে আসিয়া প্রতিবারই একটা আশার কথা এমনভাবে বলে যেন সব ঠিক, অল্পমাত্র বিলম্ব আছে, অবস্থা ফিরিল বলিয়া। কিন্তু হয় কই, জীবন বড় মধুময় শুধু এই জন্যে যে মাধুর্যের অনেকটাই স্বপ্ন ও কল্পনা দিয়ে গড়া। হোক না স্বপ্ন মিথ্যা, কল্পনা বাস্তবতার লেশ শূন্য, নাই বা থাকিল সব সময় তাহাদের পিছনে সার্থকতা, তাহারাই যে জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাহারা আসুক, জীবনে অক্ষয় হোক তাহাদের আসন, তুচ্ছ সার্থকতা, তুচ্ছ লাভ। এবার হরিহর যখন বিদেশে যায়, তখন বলিয়া গিয়াছে এইবার সে এখান হইতে উঠিয়া অন্যত্র বাস করিবার একটা কিছু ঠিক করিয়া আসবে। পাড়ার একপাশে নিকোনো
পুছানো ছোট্ট খড়ের ঘর 2-3খানা, গোয়ালে হৃষ্টপুষ্ট দুগ্ধবতী গাভী, বাঁধা মাচা ভরা বিচালি, গোলা ভরা ধান, মাঠের ধারের মটর ক্ষেতের তাজা সবুজ গন্ধ, খোলা হাওয়ায় উঠান দিয়া বহিয়া যায়, পাখি ডাকে, নীলকণ্ঠ, বাবুই, শ্যামা। অপু সকালে উঠিয়া বড় মাটির ভাঁড়ে দোয়া একপাত্র তাজা সফেনো কালো গায়ের দুধের সঙ্গে গরম মুড়ির ফলার খাইয়া পড়িতে বসে। দুর্গা ম্যালেরিয়ায় ভোগে না, গরিব বলিয়া কেহ তুচ্ছ তাচ্ছিল্য করে না, শুধুই স্বপ্ন দেখে। দিন নাই রাত নাই, সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে। তাহার মনে হয় এতকাল পরে সত্য সত্যই একটা কিছু লাগিয়া যাইবে। মনের মধ্যে কে যেন বলে। দুর্গা একটা ছোট্ট মানকচু কোথা হইতে জোগাড় করিয়া আনিয়া রান্নাঘরে ধর্না দিয়া বসিয়া থাকে। তার মা বলে, তোর হল কি দুর্গা, আজ কি করে ভাত খাবি? কাল সন্ধ্যাবেলাও তো জ্বর এসেছে। দুর্গা বলে, তা হোক, সে জ্বর বুঝি একটু তো মোটে শীত করলো। তুমি এই মানকুচুটা ভাতে দিয়ে দুটো ভাত। তার মা বলে, যা, অসুখে তোর বড্ড খাই খাই বেড়েছে। আজ আজকাল ভালো যদি থাকিস তো পরশু গরম দেব। অনেক কাকুতি মিনতির পর না পারিয়া শেষে দুর্গা মানকুচু তুলিয়া রাখিয়া দেয়। খানিকটা চুপ করিয়া বসিয়া থাকে, আপন মনে বলে, আজ খুব ভালো আছি, আজ আর জ্বর আসবে না আমার। ওবেলা দুখানা রুটি আর আলু ভাজা খাবো। একটু পরে হাই ওঠে, সে জানে জ্বর আসার পূর্বের লক্ষণ। তবুও সে মনকে বোঝায়, হাই উঠুক, এমনি তো কত হাই ওঠে, জ্বর আর হবে না। ক্রমেই শীত করে, রৌদ্র রৌদ্রে গিয়া বসিতে ইচ্ছা করে। সে রৌদ্রে না গিয়া মনকে প্রবোধ দেয়, শীত বোধ হওয়া একটা স্বাভাবিক শারীরিক ব্যাপার, জ্বর আসার সহিত ইহার সম্পর্ক কি? কিন্তু কোনো প্রবোধ খাটে না। রৌদ্র না পড়িতে পড়িতে জ্বর আসে, সে লুকাইয়া গিয়া রৌদ্রে বসে, পাছে মাটির পায়। তার মন হু হু করে, ভাবে, জ্বর জ্বর ভেবে এমন হচ্ছে, সত্যি সত্যি জ্বর হয়নি। রাঙা রোদ শ্যাওলা ধরা ভাঙা পাঁচিলের গায়ে গিয়া পড়ে, বৈকালের ছায়া ঘন হয়। দুর্গার মনে হয় অন্য মনস্ক হইয়া থাকিলে জ্বর চলিয়া যাইবে। অপুকে বলে, বস দেখি একটু আমার কাছে, আয় গল্প করি। এতদিন একদিন আর বছর ঘন বর্ষার রাতে সে ও অপু মদলবাটিয়া শেষ রাত্রে পিছনে সেজ ঠাকুরনদের বাগানে তাল কুড়াতে গিয়েছিল। হঠাৎ দুর্গার পায়ে পট করিয়া এক কাঁটা ফুটিয়া গেল। যন্ত্রণায় পিছু হাঁটিয়া বাঁ পাখানা যেখানে রাখিল, সে বাঁ পায়েও পট করিয়া আর একটা। সকালবেলা দেখা গেল, পাছে রাত্রে উহারা কেহ তাল কুড়াইয়া লয়, সেই জন্য সতু তালতলার পথে সোজা করিয়া সারি সারি বেল কাঁটা পুঁতিয়া রাখিয়াছে। আর একদিন যা আশ্চর্য ব্যাপার, কোথা হইতে সেদিন এক বুড়া বাঙাল মুসলমান একটা বড় রংচং করা কাজ বসানো টিঙের বাক্স লইয়া খেলা দেখাইতে আসে। ও পাড়ার জীবন চৌধুরীদের উঠোনে সে খেলা দেখাইতেছিল। দুর্গা পাশেই দাঁড়াইয়াছিল, তাহার পয়সা ছিল না। আর সকলে এক এক পয়সা দিয়া রঙের বাক্সের গায়ে একটা চোঙার মধ্যে চোখ দিয়া কিসব দেখিতেছিল। বুড়া মুসলমানটি বাক্স বাজাইয়া সুর করিয়া বলিতেছিল, তাজ বিবিকা রোজা দেখো, হাতিবাগ্গা লড়াই দেখো। একজনের দেখা শেষ হইলে যেমন সে চোখ হইতে চোখ সরাইয়া লইতেছিল, অমনি দুর্গা তাকে মহা আগ্রহের সহিত জিজ্ঞেস করিতেছিল, কি দেখলি রে ওর মধ্যে, সব সত্যিকারে? উহ, সে কি অপূর্ব ব্যাপার দেখিয়াছে, তাহারা বলিতে পারবে না। কি সে সব! সকলের দেখা একে একে হইয়া গেল। দুর্গা চলিয়া যাইতেছিল। বুড়া মানুষটি বলিল, দেখবে না খুকি? দুর্গা ঘাড় নাড়িয়া বলিল, না, আমার কাছে পয়সা নাই। লোকটি বলিল, এসো এসো খুকি, দেখে যাও, পয়সা লাগবে না। দুর্গার একটু লজ্জা হইয়াছিল, মুখে বলিল না, কিন্তু আগ্রহে কৌতূহলে তাহার মুখের বুকের মধ্যে ঢিপ ঢিপ করিয়া উঠিল। লোকটি বলিল, এসো এসো, দোষ কি, দেখো দেখো। দুর্গা উজ্জ্বল মুখে পায়ে পায়ে বাক্সের কাছে দাঁড়াইল বটে, তবু সাহস করিয়া মুখটা চোঙের দিকে দিতে পারে নাই। লোকটি বলিল, এই নলটার মধ্যে দিয়ে তাকাও দেখি খুকি।
দুর্গার মাথার উড়ন্ত চুলের গোছা পাশে সরাইয়া দিয়া চাহিয়া দেখিল। পরের 10 মিনিটের কথাও সে কোনো বর্ণনা করিতে পারে না। সত্যিকারের মানুষ ছবিতে কি করিয়া দেখা যায়? কত সাহেব, মেম, ঘরবাড়ি, যুদ্ধ, সেসব কথা না বলিলে না সে বলিতে পারে না। কি জিনিসই সে দেখিয়াছিল। অপুকে দেখাইতে বড় ইচ্ছা করে। দুর্গা কতবার খুঁজিয়াছে, ও খেলা আর কোনোদিন আসে নাই। গল্প ভালো করিয়া শেষ না হইতে হইতেই দুর্গা জ্বরের ধমকে আর বসিতে পারিল না। উঠিয়া ঘরের মধ্যে কাঁথা মুড়ি দিয়া শোয়। আজকাল বাবা বাড়ি নাই। অপুকে আর খুঁজিয়া মেলা দায়। বই দপ্তরের ঘুণ ধরিবার জোগাড় হইয়াছে। সকালবেলা সেই যে এক পুটুলি কড়ি লইয়া বাইর হয়, আর ফিরে একবারে দুপুর ঘুরিয়া গেলে খাইবার সময়। তাহার মা বকে, ছেলে না নিখোঁজি করেছে, তোমার লেখাপড়া একেবারে শিখেই উঠল, এবার বাড়ি এলে সব কথা বলে দেব, দেখো এখন তুমি। অপু ভয়ে ভয়ে দপ্তর লইয়া বসে, বইগুলো খুব চারিদিকে ছড়ায়। মাকে বলে, একটু খয়ের দাও মা, আমি দোয়াতের কালিতে দেব। পরে সে বসিয়া হাতের লেখা লিখিয়া রৌদ্রে দেয়। শুকাইয়া গেলে খয়ের ভিজানো কালি চকচক করে। অপু মহা খুশির সহিত সেদিকে তাকিয়া থাকে। ভাবে আর একটু খয়ের দেব কাল থেকে। ওহ, কি চকচক করছে দেখো একবার। পানের বাটা হইতে মাকে লুকাইয়া বড় এক খণ্ড খয়ের লইয়া কালির দোয়াতে দেয়। পরে লিখিয়া সুখ লেখা লিখিয়া শুকাইতে দিতিয়া কতকটা আর জল করে দেখিবার জন্য কৌতূহলের সহিত সেদিকে চাহিয়া থাকে। মনে হয়, আচ্ছা যদি আর একটু দিই। একদিন মার কাছে ধরা পড়িয়া যায়। মা বলে, ছেলের লেখার সঙ্গে খোঁজ নেই, কেবল ডালা ডালা খয়ের খোঁজ দরকার, রেখে দে খয়ের। ধরা পড়িয়া একটু অপ্রতিভ হইয়া বলে, খয়ের নইলে কালি হয় বুঝি? আমি বুঝি এমনি এমনি। অপু বসিয়া বসিয়া একখানা খাতায় নাটক লিখে। বহু লিখিয়া খাতাখানা সে প্রায় ভরাইয়া ফেলিয়াছে। মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় রাজা রাজ্য ছাড়িয়া বনে যান। রাজপুত্র নীলাম্বর ও রাজকুমারী অম্বা বনের মধ্যে দস্যুর হাতে পড়েন। ঘোর যুদ্ধ হয়। পরে রাজকুমারীর মৃতদেহ নদী তীরে দেখা যায়। নাটকের সতু বলিয়া একটি জটিল চরিত্র সৃষ্টি হইবার অল্প পরেই বিশেষ কোনো মারাত্মক দোষের বর্ণনা না থাকা সত্ত্বেও সে প্রাণ দণ্ডে দণ্ডিত হয়। নাটকের শেষ দিকে রাজপুত্রী অম্বার নারদের পরে পুনর্জীবন প্রাপ্তি ও বিশ্বস্ত সেনাপতি জীবনকেতুর সহিত তাহার বিবাহ প্রভৃতি ঘটনা গত বৈশাখ মাসে দেখা যাত্রাপালা হইতে মূলত কোনো অংশেই পৃথক নহে। দপ্তরে একখানা বই আছে। বইখানার নাম চরিতমালা। লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। পুরনো বই। তাহার বাবার নানা জায়গা হইতে ছেলের জন্য বই সংগ্রহ করিবার বাতিক আছে। কোথা হইতে একখানা আনিয়াছিল। অপু মাঝে মাঝে খানিকটা পড়িয়া থাকে। বইখানাতে যাহাদের গল্প আছে সে ওই রকম হইতে চায়। হাটে আলু বেচিতে পাঠাইলে কৃষক পুত্র রস্ক বেড়ার ধারে বসিয়া বসিয়া বীজগণিতের চর্চা করিত। কাগজের অভাবে চামড়ার পাতে ভোঁতা আল দিয়া অঙ্ক কষিত। মেষ পালক ডোবালো ইতস্তত সঞ্চরণশীল মেষ দলকে যদৃচ্ছ বিচরণের সুযোগ দিয়া এক মনে গাছতলায় বসিয়া ভূচিত্র পাঠে মগ্ন থাকিত। সে ওই রকম হইতে চায়। বীজগণিত কি জিনিস? সে বীজগণিত পড়িতে চায় রসকর মতো। সে এই হাতের লেখা লিখিতে চায় না। ধারাপাত কি শুভঙ্করী এইসব তাহার ভালো লাগে না। ওই রকম নির্জন গাছতলায় বনের ছায়ায় কি বেড়ার ধারে বসিয়া যে ভূচিত্র জিনিসটা কি পাতিয়া পড়িবে। বড় বড় বই পড়িবে, পণ্ডিত হইবে ওরকম, কিন্তু কোথায় পাইবে সেসব জিনিস? কোথায় বা ভূচিত্র, কোথায় বা বীজগণিত, কোথায় বা ল্যাটিন ব্যাকরণ? এখানে শুধুই করিপর কর কষায় আর যা, আর তৃতীয় নামতা। মা বকিলে কি হইবে? যাহা সে পড়িতে চায়। কয়েকদিন খুব বর্ষা চলিতেছে। বৃষ্টির বিরাম নাই। একটু থামে, আবার অমনি জোরে আসে। বৃষ্টির ছাটে চারিধার ধোঁয়া ধোঁয়া। হরিহর মোট 5টা টাকা পাঠাইয়াছিল। তাহার পর আর পত্রও নাই, টাকাও নাই। সে অনেক দিন হইয়া গেল। রোজ সকালে উঠিয়া সর্বজয়া ভাবে আজ ঠিক খবর আসবে। ছেলেকে বলে, তুই খেলে খেলে বেড়াস বলে দেখতে পাস নে, ডাক বাক্সটার কাছে বসে থাকবি।
পিয়ন যেমন আসবে আর জিজ্ঞেস করবি তেমনি। অপু বলবে, বাহ, আমি বুঝি বসে থাকি নে। কালো তো এলো পুঁটিদের চিঠি, আমাদের খবরের কাগজ দিয়ে বললে, জিজ্ঞেস করে এসো দিদি মুটিকে। কাল তবে আমাদের খবরের কাগজ কি করে এলো? আমি থাকিনি বই কি। বর্ষা রীতিমতো নামিয়াছে। অপু মায়ের কথায় ঠায় রায়দের চণ্ডীমণ্ডপে পিয়নের প্রত্যাশায় বসিয়া থাকে। সাধু কর্মকারের ঘরের চালা হইতে গোলা পায়রার দল ভিজিতে ভিজিতে ঝটাপট করিয়া উড়িতে উড়িতে রায়দের পশ্চিমের ঘরের কার্নিশে আসিতেছে। চাহিয়া চাহিয়া দেখে, আকাশের ডাককে সে বড় ভয় করে। বিদ্যুৎ চমকাইলে মনে মনে ভাবে, দেবতা কিরকম নল পাচ্ছে দেখো, এইবার ঠিক ডাকবে। পরে সে চোখ বুজিয়া কানে আঙুল দিয়া থাকে। বাড়ি ফিরিয়া দেখে মা ও দিদি সারা বিকেলে ভিজিতে ভিজিতে রাশিকৃত কচুর শাক তুলিয়া রান্নাঘরে দাওয়ায় জড়ো করিয়াছে। অপু বলে, কোত্থেকে আনলে? উফ, কত। দুর্গা হাসিয়া বলে, কত? ওহ ওহ, তোমার তো বসে বসে বড় সুবিধে। ওই ওদের ডোবার জামতলা থেকে এই এতটা এক হাঁটু জল। যাও দেখি। সকালে ঘাটে গিয়া নাপিত বউয়ের সঙ্গে দেখা হয়। সর্বজয়া কাপড়ের ভিতর হইতে কাঁসার একখানি রেখাবি বাহির করিয়া বলে, এই দেখো জিনিসখানা, খুব ভালো ভরণ না? কিছু না, ফুল কাঁসা, তুমি বলেছিলে। তাই বলি যাই গিয়ে। এ যে সে জিনিস নয়, আমার বিয়ের দান। এখন এই জিনিস আর মেরে না। অনেক দরদস্তুরের পর নাপিত বউ একটি আধুলি আঁচল হইতে খুলিয়া রেখাবিখানা কাপড়ের মধ্যে লুকাইয়া লয়। কাউকে যেন প্রকাশ না করে সর্বজয়া এ অনুরোধ বারবার করে। দুই একদিনে ঘনীভূত বর্ষা আসিল। হু হু পুবে হাওয়া, খানা ডোবা সব থই থই করিতেছে। পথে ঘাটে এক হাঁটু জল। দিন রাত শোঁসো বাঁশ বনে ঝড় বাঁধে। বাঁশের মাথা মাটিতে লুটাইয়া লুটাইয়া পড়ে। আকাশের কোথাও ভাব নাই। মাঝে মাঝে আগেকার চেয়েও অন্ধকার করিয়া আসে। কালো কালো মেঘের রাস হু হু উড়িয়া পূর্ব হইতে পশ্চিমে চলিয়াছে। মহাঝড়, দিন রাত শোঁ শব্দ। নদীর জল বাড়ে। কত ঘরদর কত জায়গায় যে পুড়িয়া গেল। নদী নালা জলে ভাসিয়া গিয়াছে। গরু বাছুর গাছের তলে, বাঁশ বনে, বাড়ির ছাঁচতলায় অঝরে দাঁড়াইয়া ভিজিতেছে। পাখি পাখালির শব্দ নাই কোনো দিকে, আর অবিশ্রান্ত ধারায় বর্ষণ। অপু দাওয়ায় উঠিয়া তাড়াতাড়ি ভিজা মাথা মুছিতে মুছিতে বলিল, আমাদের মাছতলায় জল এসেছে দিদি, দেখবি? দুর্গা কাঁথা মুড়িয়া দিয়া শুইয়াছিল। সে উঠিয়াই বলিল, কতখানি জল এসেছে রে? ও বলে, তোর জ্বর সারলে কাল দেখে আসিস। তেঁতুলতলার পথে হাঁটু জল। পরে জিজ্ঞাসা চলে, মা কোথায় রে? ঘরে একটা দানা নাই, দুটোখানি বাসি চাল ভাজা আছে মাত্র। অপু কান্নাকাটি করে। তা হবে না মা, আমার খিদে পায় না বুঝি, আমি দুটো ভাত খাবো। হুম। তাহার মা বলে, লক্ষ্মী মানিক আমার, ওরকম কি করে? অনেক করে চাল ভাজা মেখে দেবো এখন। রাঁধবো কেমন করে দেখছিস নে, এরকম শ্যাওটা করেছে। উনুনের মধ্যে এক উনুন জল যে। পরে সে কাপড়ের ভিতর হইতে একটা কি বাহির করিয়া হাসি মুখে দেখাইয়া বলে, এই দেখ কেমন কই মাছ, বাঁশতলায় কানে হেঁটে দেখছি বেড়াচ্ছে। বন্যার জল পেয়ে সব উঠে এসেছে গ্রাম থেকে, বরুজ পোতার ডোবা থেকে ভেসে নদীর সঙ্গে এক হয়ে গিয়েছে কিনা, তাই সব উঠে আসছে। দুর্গা বলে, একটু জ্বর সারলে কাল সকালে চল অপু, তুই আর আমি বাঁশবাগান থেকে মাছ নিয়ে আসবো এখন। পরে সে অবাক হয়ে ভাবে, বাঁশবাগানে মাছ কি করে এলো? বাহ তো, মা কি আর ভালো করে খুঁজেছে? খুঁজলে আরও সেখানে আছে, দেখতে পেতাম না? কিরকম কই মাছ কানে হাঁটে, কাল সকালে দেখব। সকালে জ্বর সেরে যাবে। চারিদিকে বন বাগান ঘিরিয়া সন্ধ্যা নামে। সন্ধ্যার মেঘে ত্রয়োদশীর অন্ধকারে চারিদিক একাকার। দুর্গা যে বিছানা পেতিয়া শুইয়া আছে, তাহারই এক পাশে তাহার মা ও অপু বসে। ওদিকে ভাই বোনে তুমুল তর্ক বাঁধিয়া যায়। অপু সরিয়া মায়ের কাছে ঘেঁচিয়া বসে। ঠান্ডা হাওয়ায় বেজায় শীত করছে। কাছিয়া বলে, মা কি? সেই শ্যাম লঙ্কা বাটনা বাটে মাটিতে লুটাই কেজ। দুর্গা বলে, ততক্ষণে মা আমায় ছেড়ে দিয়েছেন দেশ। অপু বলে, দূর। হ্যাঁ মা, তাই। ততক্ষণে তার মা আমায় ছেড়ে দিয়েছেন দেশ।
কথা বলিয়াই সে দিদির অজ্ঞতায় হাসে। সর্বজয়ার মুখে ছেলের অবোধ উল্লাসের হাসি ছেলের মতো পেতে মনে মনে ভাবে, 7টা নয় 5টা নয়, এই তো একটা ছেলে, কি অদেষ্ট করে যে এসেছিলাম, তার মুখের আবদার রাখতে পারিনি। ঘি না, লুচি না, সন্দেশ না, কি না, শুধু দুটো ভাত। কি আবার ভাবে, এই ভাঙা ঘর, টানাটানি সংসার, অপু মানুষ হলে আর দুঃখ থাকবে না। ভগবান তাকে মানুষ করে তোলেন যেন। তারপর সে বসিয়া বসিয়া গল্প করে। যখন প্রথম সে নিশ্চিন্তপুরে ঘর করিতে আসিয়াছিল, তখন 1 বৎসর এরকম অবিশ্রান্ত বর্ষায় নদীর জল এত বাড়িয়াছিল যে ঘাটের পথে মুখুর্য বাগানের কাছে খড় বোঝায় নৌকা পর্যন্ত আসিয়া গিয়াছিল। অপু বলে, কত বড় নৌকা মা? মস্ত, ওই যে চুনির নৌকো, সাজিবাটির নৌকো মাঝে মাঝে আসে, দেখেছিস তো? এত বড়। দুর্গা হঠাৎ জিজ্ঞাসা করে, মা তুমি 4 গুছির বিনুনি করতে পারো? অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙিয়া যায়। অপু ডাকিতেছে, মা মা ওঠো, আমার গায়ে জল পড়ছে। সর্বজয়া উঠিয়া আলো জ্বালে। বাহিরে ভয়ানক বৃষ্টির শব্দ হইতেছে। ফুটা ছাদ দিয়া ঘরের সর্বত্র জল পড়িতেছে। সে বিছান সরাইয়া পাতিয়া দেয়। দুর্গা অঘোরে জ্বরে শুইয়া আছে। তাহার মা গায়ে হাত দিয়া দেখে, তাহার গায়ের কাঁথা ভিজিয়া সব সব করিতেছে। রাখিয়া বলে, দুর্গা, ও দুর্গা, শুনছিস? একটু ওঠ দেখি, বিছানাটা সরিয়ে দিই। ও দুর্গা, শিগগির, একবার ভিজে গেল যে সব। ছেলে মেয়ে ঘুমাইয়া পড়িলেও সর্বজয়ার ঘুম আসে না। অন্ধকার রাত, এই ঘন বর্ষা, তাহার মন ছমছম করে। ভয় হয়, একটা যেন কিছু ঘটিবে, কিছু ঘটিবে। ভাবে, যে মানুষেরই বা কি হলো, কোনো পত্তরও আসে না, টাকা মরুককে যাক। এরকম তো আর কোনোবার হয় না। তার শরীরটা ভালো আছে তো? মা সিদ্ধ শরীর, 6-5 আনার ভোগ দেব, ভালো খবর এনে দাও মা। তারপর দিন সকালের দিকে সামান্য একটু বৃষ্টি থামিল। সর্বজয়া বাটির বাহির হইয়া দেখিল, বাঁশবনের ছোট ডোবাটা জলে ভর্তি হইয়া গিয়াছে। ঘাটের পথে নিবারণের মা ভিজিতে ভিজিতে কোথায় যাইতেছিল। সর্বজয়া ডাকে বলিল, ও নিবারণের মা, শোনো। ফলে সরজ্জভাবে বলিল, সেই তুই একবার বলেছিলি না বৃন্দাবনী চাদরের কথা তোর ছেলের জন্য, তা নিবি? নিবারণের মা বলিল, আছে, দেয়া একটু ধরুক, মোর ছেলের সঙ্গে করে অমনি আসবো তখন। নতুন আছে মা ঠাকুরন, না পুরনো? সর্বজয়া বলিল, তুই আয় না, এক্ষুনি দেখবি। একটু পুরনো, কিন্তু কেউ গায়ে দেয়নি, ধোয়া তোলা আছে। পরে একটু থামিয়া বলিল, তোরা আজকাল চাল ভাঙছিস নে? নিবারণের মা বলিল, এই বাদলায় কি ধান শুকোয় মা ঠাকুরন? খাবার বলে দুটোখানি রেখে দিয়েছি অমনি। সর্বজয়া বলিল, এক কাজ কর না, তাই গিয়ে আমার আধা কাঠাখানা কাজ আজ দিয়ে যাবি। একটু সরিয়া আসিয়া মিনতি সুরে বলিল, বৃষ্টির জন্য বাজার থেকে চাল আনবার লোক পাচ্ছি নে, টাকা নিয়ে বেড়াচ্ছি, তা কেউ যদি রাজি হয়। বড় মুশকিলে পড়েছি মা। নিবারণের মা শিকার হইয়া গেল, বলিল, আসবো এখন নিয়ে, কিন্তু ভেটেল ধানের চালির ভাত কি আপনারা খেতে পারবেন মা ঠাকুরন? বড্ড মোটা। নিম ছাল সিদ্ধ দুর্গা আর খাইতে পারে না। তাহার অসুখ একভাবেই আছে, ঔষধ নাই, পথ্য নাই, ডাক্তার নাই, বৈদ্য নাই। বলে, 1 পয়সার বিস্কুট আনিয়ে দেবে মা, নোনতা, মুখে বেশ লাগে। সাবু তাই জোটে না, তাই বিস্কুট। পর্ব 22। বিকালবেলা হইতে আবার ভয়ানক বৃষ্টি নামিল। বৃষ্টির সঙ্গে ঝড়ও যেন বেশি করিয়া আসে। বৃষ্টির শব্দে কান পাতা যায় না। দরজা জানলা দিয়া ঠান্ডার হাওয়ার ঝাপটা, সঙ্গে বৃষ্টির ছাঁট হু হু করিয়া ঢোকে। ছেঁড়া থলে, ছেঁড়া কাপড় গোজা, ভাঙা কবাটের আড়ালে সাধ্য কি যে ঝড়ের ভীম আক্রমণের মুখে দাঁড়ায়। বেশি রাত্রে সকলে ঘুমাইলে বেশি বৃষ্টি থামিল। সর্বজয়ার ঘুম আসে না। সে বিছানা হইতে উঠিয়া বসে। বাহিরে শুধু একটানা হুস হুস জলের শব্দ। জীর্ণ কোঠাখানা একবারের দমকায় যেন থরথর করিয়া কাঁপে। ভয়ে তাহার প্রাণ উড়িয়া যায়। গ্রামের একধারে বাঁশবনের মধ্যে ছোট ছোট ছেলেমেয়ে লইয়া নিঃসহায়। সে যেন আর বসিয়া থাকিতে পারে না। কয়দিন সে ওল শাক, কচু শাক সিদ্ধ করিয়া খাইয়া
দিন কাটাইতেছে, নিজে উপবাসের পর উপবাস দিয়া ছেলে মেয়েকে যাহা কিছু সামান্য খাদ্য ছিল খাওয়াইয়াছে। শরীর ভাবনায় অনাহারে দুর্বল, মাথার মধ্যে কেমন করে একবার বড় একটা দমকায় ভয় পাইয়া সে ঝড়ের গতি বুঝিবার জন্য সন্তর্পণে দালানের দুয়ার খুলিয়া বাহিরের রোয়াকে মুখ বাড়াইল। বৃষ্টির ছাটে কাপড় চুল সব ভিজিয়া গেল। আতঙ্কে সর্বজয়া দৌড় বন্ধ করিয়া দিল। আচ্ছা, যদি এমন একটা কিছু ঘরে ঢোকে, মানুষ কি অন্য কোনো জানোয়ার? চারিদিকে ঘন বাঁশবন, জঙ্গল, লোকজনের বসতি নাই। মা গো, জলের ছাটে ঘর ভাসিয়া যাইতেছে। হাত দিয়া দেখিল ঘুমন্ত অপুর গা জলে ভিজিয়া নেতা হইয়া গিয়াছে। সে কি করে? আর কত রাত আছে? সে বিছানা হাতড়াইয়া দেশলাই খুঁজিয়া কেরোসিনের ডিবাটা জ্বালে, ডাকে, ও অপু, ওঠ তো, শুনছিস? ও অপু, ওর দিকে দুর্গাকে বলে পাশ ফিরে সত্য দুর্গা। জল বড় পড়ছে, একটু সরে পাশ ফের দেখি। অপু উঠিয়া বসিয়া ঘুম চোখে চারিদিকে চায়, পরে আবার শুইয়া পড়ে। হুড়ুম করিয়া বিষম কি একটা শব্দ হয়। সর্বজয়া তাড়াতাড়ি আবার দুয়ার খুলিয়া বাহিরের দিকে উঁকি মারিয়া দেখিল বাঁশ বাগানের দিকটা ফাঁকা ফাঁকা দেখাইতেছে। রান্নাঘরের দেয়াল পুড়িয়া গিয়াছে। তাহার বুক কাঁপিয়া ওঠে। এইবার বুঝি পুরনো কোঠাটা। কে আছে? কাহাকে সে এখন ডাকে? মনে মনে বলে, হে ঠাকুর, আজকের রাতটা কোন রকমে কাটিয়ে দাও। হে ঠাকুর, ওদের মুখের দিকে তাকাও। তখনও ভালো করিয়া ভোর হয় নাই। ঝড় থামিয়া গিয়াছে, কিন্তু বৃষ্টি তখনও অল্প অল্প পড়িতেছে। পাড়ার নীলমণি মুখুজ্জের স্ত্রী গোহালের গরুর অবস্থা দেখিতে আসিতেছেন। এমন সময় খিড়কির দরে বারবার ধাক্কা শুনিয়া দৌড় খুলিয়া বিস্ময় সুরে বলিলেন, নতুন বউ? সর্বজয়া ব্যস্ত হয়ে বলিল, নদি, একবার বট ঠাকুরকে ডাকো দেখি, একবার শিগগির আমাদের বাড়িতে আসতে বলো। দুর্গা কেমন করছে? নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হইয়া বলিলেন, দুর্গা কেন, কি হয়েছে দুর্গার? সর্বজয়া বলিল, কদিন থেকে তো জ্বর হচ্ছিল, হচ্ছে আর যাচ্ছে, ম্যালেরিয়ার জ্বর। কাল সন্ধ্যে থেকে জ্বর বড্ড বেশি। তার উপর কাল রাত্রে কিরকম কাণ্ড হয়েছে তো জানোই। একবার শিগগির বড় ঠাকুরকে। তাহার বিশ্বস্ত কেশ ও রাতজাগা রাঙা রাঙা চোখের কেমন দিশাহারা চাহনি দেখিয়া নীলমণি মুখুজ্জের স্ত্রী বলিলেন, ভয় কি বউ, দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি, চলো আমি যাচ্ছি। কাল আবার রাত্রে গোয়ালের চালখানা পড়ে গেল বাবা। কাল রাত্রির মতো কাণ্ড আমি তো কখনো দেখিনি। শেষ রাত্রে সব উঠে টরু সরিয়ে রেখে আবার শুয়েছি কিনা। দাঁড়াও, আমি ডাকি। একটু পরে নীলমণি মুখুজ্জে, তাহার বড় ছেলে ফণি, স্ত্রী ও দুই ছেলে সকলে অপুদের বাড়িতে আসিলেন। দুর্গার বিছানার পাশে অপু বসিয়া আছে। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে বাবা অপু? অপুর মুখে উদ্বেগের চিহ্ন। বলিল, দিদি কি সব বকছিল জ্যাঠামশাই? নীলমণি বিছানার পাশে বসিয়া বলিলেন, দেখি হাতখানা, জ্বরটা একটু বেশি। আচ্ছা, কোনো ভয় নেই ফণি, তুমি একবার চট করে নবাবগঞ্জে চলে যাও দেখি, শরৎ ডাক্তারের কাছে, একবার ডেকে নিয়ে আসবে। পরে তিনি ডাকিলেন, দুর্গা, ও দুর্গা। দুর্গার অঘোর আচ্ছন্ন ভাব, সাড়া শব্দ নাই। নীলমণি বলিলেন, ঘরদোরের অবস্থা তো বড্ড খারাপ। জল পড়ে কাল রাত্রি ভেসে গিয়েছে। তা বৌমার লজ্জার কারণই বাকি, আমাদের ওখানেই না হয় উঠলেই হতো। একটু বেলায় নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিলেন। দেখিয়া শুনিয়া ঔষধের ব্যবস্থা করিলেন। বলিয়া গেলেন, বিশেষ ভয়ের কোনো কারণ নাই, জ্বর বেশি হইয়াছে। মাথায় নিয়মিত জলপট্টি দেওয়ার বন্দোবস্ত করিলেন। হরিহর কোথায় আছে জানা নাই, তবুও তাহার পূর্ব ঠিকানায় তাহাকে একখানি পত্র দেওয়া হইল। পরদিন ঝড় থামিয়া গেল, আকাশের মেঘ কাটিতে শুরু করিল। নীলমণি মুখুজ্জের দুবেলা নিয়মিত দেখাশোনা করিতে লাগিলেন। ঝড় থামিবার পরদিন হইতে দুর্গার জ্বর আবার বড় বাড়িল। শরৎ ডাক্তার সুবিধা বুঝিলেন না। হরিহরকে একখানা পত্র দেওয়া হইল। অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপটি দিতেছিল। দিদিকে দু একবার ডাকিল, ও দিদি, ও দিদি, শুনছিস? কেমন আছিস? ও দিদি। দুর্গার কেমন আচ্ছন্ন ভাব, ঠোঁট নড়িতেছে, কি যেন আপন মনে বলিতেছে, ঘোর ঘোর। অপু মুখের কাছে কান লইয়া গিয়া দু একবার চেষ্টা করিয়াও কিছু বুঝিতে পারিল না। বৈকালের দিকে জ্বর ছাড়িয়া গেল। ও দুর্গা একবার চোখ মিলিয়া চাহিতে পারিল,
এতক্ষণ পরে ভারী দুর্বল হইয়া পড়িয়াছে, চি চি করিয়া কথা বলিতেছে, ভালো করিয়া না শুনিলে বোঝা যায় না কি বলিতেছে। মা গৃহকার্যে উঠিয়া গেলে অপু দিদির কাছে বসিয়া বলিল। দুর্গা চোখ তুলিয়া চাহিয়া বলিল, বেলা কত রে? অপু বলিল, বেলা এখনো অনেক আছে, রোদ্দুর উঠেছে। আজ দেখেছিস দিদি, এখনো আমাদের নারকেল গাছের মাথায় রোদ্দুর রয়েছে। খানিকক্ষণ দুজনে কোনো কথা কহিল না। অনেক দিন পরে রৌদ্র ওঠাতে অপুর ভারী আহ্লাদ হইয়াছে। সে জানলার বাহিরে রৌদ্র আলোকিত গাছটার মাথায় চাহিয়া রহিল। খানিকটা পরে দুর্গা বলিল, শোন অপু, একটা কথা শোন। কিরে দিদি? পরে সে দিদির মুখের কাছে আরও মুখ লইয়া গেল। আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি? দেখাবো এখন, তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা সব একদিন গঙ্গা নাইতে যাব রেলগাড়ি করে। সারাদিন রাত্রে কাটিয়া গেল। ঝড় বৃষ্টি কোনো কালে হইয়াছিল বলে মনে হয় না। চারিধারে দারুণ শরতের রৌদ্র। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে অনেকদিন পরে নদীতে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিয়াছেন। তাহার স্ত্রী উত্তেজিত সুর কানে গেল, ওগো এসো তো একবার এদিকে, অপুদের বাড়ির দিক হইতে যেন একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে। ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন। সর্বজয়া মেয়ের উপর ঝুঁকিয়া পড়িয়া পড়িতেছে। ও দুর্গা, চা দেখি। ও মা, ভালো করে চা দেখি। ও দুর্গা। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বললেন, কি হয়েছে? সরো সরো সরো, সব সরো দেখি। আহা, কি সব বাতাসটা বন্ধ করে দাঁড়াও। সর্বজয়া ভাসুর সম্পর্কে প্রবীণ প্রতিবেশীর ঘরের মধ্যে উপস্থিতি ভুলিয়া গিয়া চিৎকার করিয়া উঠিল, ও গো, কি হলো? আমার মেয়ে এমন করছে কেন? দুর্গা আর চাহিল না। আকাশের নীল আস্তরণ ভেদ করিয়া মাঝে মাঝে অনন্তের হাত ছাড়িয়াছে। পৃথিবীর বুক থেকে ছেলেমেয়েরা চঞ্চল হইয়া ছুটিয়া গিয়া অনন্ত নীলিমার মধ্যে ডুবিয়া নিজেদের হারাইয়া ফেলে। পরিচিত ও গতানুগতিক পথের বহুদূর পারে কোনো অন্তহীন পথে দুর্গার অশান্ত চঞ্চল প্রাণীর বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানার ডাক আসিয়া পৌঁছাইয়াছে। তখন আবার শরৎ ডাক্তারকে ডাকা হইল। বললেন, ম্যালেরিয়া শেষ স্টেজ আর কি। খুব জ্বরের পর যেমন বিরাম হয়েছে অমনি হার্ট ফেল করে ঠিক এরকম একটা কেস হয়ে গেল সেদিন 10 পাড়ায়। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠান ভাঙিয়া পড়িল।